তোমায় অসম্ভব রকম ভালোবাসি। পুরো হলরুমে এক পিনপিনতার নীরবতা নেমে এলো। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে, বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেছে, আর বর এখন খেতে চাইছে, তাও আবার এই সাদামাটা পোশাকে। সায়রা চৌধুরী কথা বাড়ালেন না। তিনি তড়িঘড়ি করে শুভ্রের সামনে খাবার বেড়ে দিলেন। শুভ্র যেন চারপাশের এই হাহাকার আর উত্তেজনা থেকে অনেক দূরে। সে বেশ আয়েশ করে নিঃশব্দে খেতে লাগলো। এতক্ষণ সোয়ান চৌধুরীর দাঁতের দাঁত চেপে নিজেকে সামলে রাখলেও শুভ্রর এই চরম নির্লিপ্ততা দেখে তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি হনহন করে শুভ্রর পাশে এসে দাঁড়ালেন এবং কর্কশ কণ্ঠে ধমক দিয়ে বললেন, শুভ্র, তুই কি ছোট বাচ্চা যে তোকে বুঝিয়ে বলতে হবে বিয়ের দিন বরের কী করতে হয়? হোয়াট ইজ রং উইথ ইউ? আমরা সবাই যে এখানে আর তৈরি হয়ে দাঁড়িয়ে আছি সেটা কি তোর চোখে পড়ে না? তোর আজ বিয়ে আর তুই এত স্বাভাবিক আচরণ করছিস কিভাবে? বাবার এক নাগারে ধেয়ে আসছে। এতগুলো প্রশ্নের মুখেও শুভ্র একটুও ঘাবড়ালো না। সে খুব ধীরে স্থিরভাবে তার প্লেট থেকে এক লোকমা মুখে তুলে নিল। তারপর বাবার দিকে না তাকিয়েই বলল, আব্বু, আপনি তো শিখিয়েছেন খাওয়ার সময় কথা বলতে নেই। শুভ্রের এমন ঠান্ডা আর যুক্তি নির্ভর জবাব সোহান চৌধুরী এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোয়াল শক্ত হয়ে এলো। তিনি আবারও গর্জে উঠে বললেন, শুভ্র, তুই ভুলে যাচ্ছিস আজ তোর বিয়ে? শুভ্র এবার কোনো উত্তর দিল না। সে নির্বিকার চিত্তেতে খাবার চিবোতে লাগলো। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে। দেখি সায়রা চৌধুরী তাড়াতাড়ি সোহান চৌধুরীর কাছে এসে নরম সুরে বললেন, আপনি একটু শান্ত হন, ও খাওয়া শেষ করে রেডি হতে যাচ্ছে। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তিনি চরম বিরক্তি আর সোফায় ধপ করে বসলেন। শুভ্র তখন নিজের জগতে আছে। চারপাশে এই হুলস্থুল যেন তাকে স্পর্শই করছে না। সে নিরুদ্বেগ চিত্তে খেয়ে যাচ্ছে। তুর্য শুভ্রের এমন অদ্ভুত আর অতি স্বাভাবিক আচরণ দেখে আর নিজেকে দমে রাখতে পারল না। সে বিড়ালের মতো টিপ টিপ করে এগিয়ে গেল শুভ্রর একদম পাশে দাঁড়ালো। তারপর ফিসফিস করে কিন্তু বেশ রসিয়ে বলল, সিরিয়াসলি ভাই, বিশ্বাস কর, জীবনে এমন কুল বর আমি আর একটাও দেখি নাই। তুই একমাত্র বর যে কিনা নিজের বিয়ের দিন দুপুর পর্যন্ত নাক ডেকে ঘুমিয়েছিস, আবার সবাইকে রেডি করিয়ে দাঁড় করে রেখে নিজে এখন আয়েশ করে লাঞ্চ করছিস। হ্যাভ সাম ম্যান বাই। বাহ ভাই বাহ, তুই সেরা। শুভ্র এক পলক আর চোখে তুর্যর দিকে তাকালো। শুভ্রই সেই বরফ শীতল আর তীক্ষ্ণ চাহনি দেখা মাত্রই তুর্য একজন চুপসে গেল। সে মনে মনে ভাবল, বাপরে, এ তো জ্যান্ত যমরাজ। তুর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সোহান চৌধুরীর বিরক্তি যখন চরমে, ঠিক তখনই তার পাঞ্জাবির পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। তিনি ফোন বের করে স্ক্রিনে নম্বরটা দেখেই সায়রা চৌধুরীর দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বলেন, এই যে খানবাড়ি থেকে ফোন করেছে, নিশ্চয়ই তারা গেটে অপেক্ষা করছে। কিন্তু এদিকে তোমার গুণধর ছেলে এখানে যমরাজের মতো বসে আছে, যেন আজ তার বিয়ে নয় অন্য কারো। কথাটি বলে তিনি কড়া মেজাজে কলটা রিসিভ করলেন। কিন্তু ফোনের ওপাশ থেকে নেহার বাবা নাইম খানের কোনো রাগী কণ্ঠ নয়, বরং অত্যন্ত অসহায় আর ভেঙে পড়া কণ্ঠে ভেসে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভাই সাহেব, কোন মুখে যে আপনার সামনে দাঁড়াবো তো ভেবে পাচ্ছি না। আসলে নেহা পালিয়ে গেছে। সে একটা চিঠি লিখে জানিয়ে গেছে যে সে অন্য কাউকে ভালোবাসে। শুভ্রকে সে বিয়ে করতে পারবে না। আই অ্যাম সো সরি ভাই সাহেব, আপনারা আমাদের মাফ করে দিন, আমরা সত্যি লজ্জিত। মুহূর্তের মধ্যে সোহান চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে গেল। সোহান চৌধুরী কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ওপাশ থেকে খট করে কলের লাইনটা কেটে গেল। তার ফ্যাকাশে মুখ আর পাথরের মতো বসে থাকতে দেখে ইকবাল হোসেন দ্রুত এগিয়ে এসে উদ্বিগ্নের সাথে বললেন, কি হলো ভাই সাহেব, কোনো প্রবলেম? সোহান চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তিনি অস্পষ্ট স্বরে কাঁপা কাঁপা গলায় বললেন, নেহা পালিয়ে গেছে, সে শুভ্রকে বিয়ে করবে না। সোহান চৌধুরীর মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই পুরো হলরুম যেন একটা শক্তিশালী বোমা ব্লাস্ট হলো। উপস্থিত সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো ভাষা নেই। বিয়ের সব আয়োজন সম্পন্ন, অথচ কনে নেই। সবার মাঝে যদি কেউ একদম নিষ্প্রিয় থাকে সে হলো শুভ্র।
সে তার খাওয়া শেষ করে হাত মুছে ধীর স্থিরভাবে চেয়ার ছেড়ে দাঁড়ালো। আশেপাশে কি হচ্ছে, কার সম্মান যাচ্ছে, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সে সোজা ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা হৃদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুকুমের সুরে বলল, হৃদি, আমার রুমে আয়। কথাটি বলে শুভ্র আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। কারো কোনো প্রশ্ন উত্তরের সুযোগ না দিয়ে সে হন হন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। শুভ্রর এই অদ্ভুত আচরণ আর নেহার পালিয়ে যাওয়ার খবর সব মিলিয়ে চৌধুরী বাড়ির পরিবেশ এখন থমথমে। এদিকে হৃদি শুভ্র হঠাৎ তেমন ডাকে একদম কুঁকড়ে গেল। তার আত্মা কেঁপে উঠল। বললেও কম বলা হবে, এই পরিস্থিতির মাঝে শুভ্র তাকে হঠাৎ কেন ডাকলো। তবে মনে মনে এক অদ্ভুত প্রশান্তি যেন হৃদির সারা শরীরে বয়ে যাচ্ছে। নেহা পালিয়ে গেছে, তার মানে আজ আর বিয়ে হচ্ছে না। বউ ছাড়া তো আর বিয়ে সম্ভব না। এই আনন্দটা যেন বাদ মানছে না হৃদির মনে। তার এখনই ইচ্ছে করছে খুশিতে হাত পা ছুড়ে নাচতে। কিন্তু শুভ্র সে গম্ভীর ডাকটা মাথায় আসতে তার সবটুকু আনন্দ আবার ভয়ে রূপ নিল। লন্ডন মানে এক মায়াবী কুয়াশা আর ঝিরে ঝিরে বৃষ্টির শহর। চারদিকে ভিক্টোরিয়ান আমলের কারুকাজ করা পাথরের দালান, আর তার মাঝখানে দিয়ে এঁকে বেঁকে বয়ে চলছে টেমস নদী। রাস্তার মোড়ে মোড়ে সেই আইকনিক লাল রঙের দোতলা বাস আর টেলিফোন বুথ। আকাশে সবসময় একটা ধূসর মেঘের খেলা করে, যা শহরকে এক অদ্ভুত রাজকীয় আভিজাত্য আর রহস্যময়তায় মরিয়ে রাখে। লন্ডনের সেই বিশালবহুল অ্যাপার্টমেন্টের ভেতরে এখন এক ধ্বংসস্তূপ। নেহা যেন এক উন্মাদিনী। তার ড্রয়িং রুমে দামি ফুলদানি, ল্যাপটপ, এমনকি দেওয়ালের পেন্টিংগুলোও রেহাই পায়নি। সে সব আশ্রে আশ্রে ভাঙছে। কাল রাতে সে যান বাঁচিয়ে ফ্ল্যাটে করে লন্ডনে পালিয়ে এসেছে, কিন্তু এখানে এসেও তার বুকের জ্বালাটা কমছে না। যাকে পাওয়ার জন্য সে হন্যে হয়ে উঠেছিল, যার জন্য সে সব কিছু বাজি রেখেছিল, সেই শুভ্রকে হাতের মুঠোয় পেয়েও এভাবে হেরে গেল। ভাবতে গেলে নেহা বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে ওঠে। কিছুক্ষণ পর রুমের দরজা ঠেলে ধীরে পায়ে ভেতরে ঢুকলো এক যুবক। ঠোঁটে জ্বলন্ত সিগারেট, শরীরটা উন্মুক্ত, আয়নার মতো দুধের মতো ফর্সা তার গায়ের রং, আর সেই সুগঠিত বুক ও পেট জুড়ে আঁকা রয়েছে বিচিত্র সব জটিল ট্যাটু। পরনে কেবল একটা ঢিলেঢালা শর্ট প্যান্ট। এই যুবকটি আর কেউ নয়, নেহার বড় ভাই আবরাম খান নির্বাণ। লন্ডনের অন্ধকার জগতের এক ছদ্ম অধিপতি ও পুরোদস্তুর এক মাফিয়া। নেহা এই বিপদের সব ফেলে তার এই ভয়ঙ্কর ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছে। নির্বাণ এক হাতে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে অন্য হাতে ফ্রিজ থেকে বের করা এক ক্যান ঠান্ডা কোক নেহার দিকে বাড়িয়ে দিল। নেহার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে খুব শান্ত অথচ ভারী গলায় সে বলল, কুল ডাউন নেহা, নে এটা খা, মাথাটা একটু ঠান্ডা কর। নেহার লাল টকটকে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ক্যানটা ঝাটকায় সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মাথা কিভাবে ঠান্ডা করবো ভাইয়া? শুভ্র আমাকে অপমান করেছে, ও আমাকে গু খেতে বলেছে। আই ক্যান টার্লেট দিস। নির্বাণ কোকটা বেশ জোর করে নেহার হাতে ধরিয়ে দিল। তারপর সবাই আয়েশ করে বসে সিগারেটের লম্বা একটা টান দিল। ধোয়া কুণ্ডুলি পাখি উপরের দিকে উড়ে গিয়ে খুব শান্ত গলায় বলল, জানিস নেহা, কোনো কিছু করার আগে একদম এক্সাইটেড হতে নেই। নেহা গেট ইমোশনাল বিফোর আর ডিল। তুই আগে কোকটা খা, মাথা ঠান্ডা কর, তারপর সব আমাকে খুলে বল। নেহার আগে ফুসতে ফুসতে কোকের ক্যানে চুমুক দিল। তার চোখ দিয়ে তখনও রাগের আগুন ঝরছে। নির্বাণ ছিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শুভ্র, নাইস নেম। আমার বোনটার মন কেড়েছে একটা চোর। চুরির ফল তো তাকে দিতেই হবে। হি হ্যাজ টু পে ফর দিস। কথাটি বলে নির্বাণ সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, তুই এই শুভ্রকে চিনিস কীভাবে? হাউ ডিস হিজ মিট হিম? নেহা কোকটা টেনে শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, চৌধুরী গ্রুপের অফিসে সিইও সে। আগে সোহান আঙ্কেলের বসতেন। আমি ড্যাডের সাথে অফিসে গেলে শুধু ওনাকেই দেখতাম, কিন্তু হঠাৎ একদিন গিয়ে দেখি আঙ্কেলের জায়গায় তার ছেলে বসে আছে। তখনই জানতে পারি ওটাই আঙ্কেলের একমাত্র ছেলে, সাইফান শুভ্র চৌধুরী। দেখা গেছে
থেকে ওকে আমার ভালো লেগে যায়। এ কথা বলতে পারো আমি ওকে ভালোবাসি ভাইয়া। আমার যেইভাবেই হোক শুভ্রকে চাই। আই ওয়ান্ট হিম অ্যাট অ্যানি কস্ট। ইভান কিছু একটা গভীর চিন্তা করলেন। তার ট্যাটু আঁকা আঙুলগুলো সিগারেটের ফিল্টারে খেলা করছে। সে হঠাৎ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, তোর তো বিয়ে হতে যাচ্ছিল, সব তো সেটেল ছিল, তাহলে হঠাৎ শুভ্র তোর সাথে এমন কি করলো যার জন্য তোকে ওভাবে সব ফেলে পালিয়ে আসতে হলো? হোয়াট হ্যাপেন্ড জাস্ট বিফোর দ্যাট ওয়েডিং? হৃদি নিহার পালিয়ে যাওয়ার ঘটনাটা ভাবতে ভাবতে নিজের রুমে এলো। তার মাথায় এখন হাজারো প্রশ্নের মেলা। নেহা কেন পালিয়ে গেল? কাল পর্যন্ত তো মেয়েটা এই বিয়ে নিয়ে বেশ উত্তপ্ত আর খুশি দেখছিল, তাহলে হঠাৎ এমন কি হলো? পরক্ষণেই সে নিজের মনকে মনে মনে একটা বড়সড় ধমক দিল। আরে ধুর, নেহা কেন পালিয়েছে সেটা দিয়ে আমার কি হবে? পালিয়েছে এটাই তো মেঘনা জাতির জল। আমার শুভ্র ভাই অত্যন্ত ওই ডাইনির হাত থেকে বেঁচে গেল। ভাবতে হৃদয় খুশিতে আত্মহারা হয়ে সোজা বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। কোল বালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খেতে খেতে সে বিড়বিড় করে বলতে লাগলো, কি যে আনন্দ লাগছে! শুভ্র ভাই ও আমার শুভ্র ভাই, ও আমার প্রিয় দর্শন পুরুষ, তোমারে এত এত লাভ। রিদি যেন খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। চট করে উঠে গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর ফোন থেকে একটা দেহাতি চাটুল গান বের করে ভলিউম একদম বাড়িয়ে দিয়ে উড়াধুরা নাচতে লাগলো। তার মনে হচ্ছে বুকের উপর থেকে যেন হিমালয় পাহাড় সরে গেছে। ফোনে তখন তার স্বরে গান বাজছে। হৃদি গানের তালে তালে কোমর দুলিয়ে নাচছে আর ভাবছে, যাক আপদ বিদায় হয়েছে। কিন্তু সে ভুলে গেছে যে কয়েক মিনিট আগে শুভ্র তাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে। নাচার মাঝে হঠাৎ হৃদির মনে পড়ে গেল শুভ্র তাকে নিজের রুমে ডেকেছিল। ভাবতেই তার বাঁধ ভাঙা খুশি মুহূর্তে প্রচণ্ড আতকে পরিণত হলো। হঠাৎ শুভ্র তাকে কেন ডাকলো? হৃদির ধারণা অনুযায়ী শুভ্র আগে যখনই কথা বলতো সরাসরি সামনেই বলে দিত, তবে এমন কি প্রয়োজন হলো যে তাকে আলাদা করে রুমে ডাকতে হলো? হৃদি অনেক কষ্টে নিজের ভয় সামনে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর রুম থেকে বের হয়ে সোজা শুভ্র দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রুমের দরজাটা খোলাই ছিল, কিন্তু হৃদির হার্টবিট যেন মুহূর্তে শতগুণ বেড়ে গেল। সে কোনো রকম দরজায় আলতো করে কড়া নেড়ে কাপা গলায় বলল, ভাইয়া আসবো? ভেতর থেকে শুভ্র সে অতি পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কামিন। হৃদি পাটি পেটিপে রুমে প্রবেশ করলো, কিন্তু রুমে ঢোকা মাত্র তার চোখ দুটা রসগোল্লার মতো বড় বড় হা হয়ে গেল। তার পুরো শরীর যেন এক পলকে পাথর হয়ে গেল। কারণ সোফার এক পায়ের উপর অন্য পা তুলে আয়েশ করে বসে শুভ্র একটা ডায়েরি পড়ছে। আর সেই ডায়েরিটা অন্য কারো নয়, স্বয়ং হৃদির। যে ডায়েরিতে সে তার জীবনের সব গোপন কথা আর শুভ্রের প্রতি তার জমানো ভালোবাসার কথা লিখে রেখেছে। হৃদির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। এই ডায়েরি শুভ্র কোথায় পেল? শুভ্রের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে অত্যন্ত গম্ভীর মুখে ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছে আর বিড়বিড় করে পড়ছে। হৃদি আটকে তার জামার দুপা শক্ত করে খামচে ধরল। তার মনে হচ্ছে পায়ের তলায় মাটি এখন সরে যাবে। বেশ কিছুক্ষণ পর শুভ্র ধীরে ধীরে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। শুভ্র উঠে আসা দেখে হৃদির বুকটা ধক করে উঠল। শুভ্র সরাসরি হৃদির একদম সামনে এসে দাঁড়ালো। তারপর দীর্ঘক্ষণ কোনো কথা না বলে কেবল হৃদির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। হৃদি ভয়ে চোখ নামিয়ে ফেলল। তার হাঁটু কাঁপছে। এভাবে অনেকটা সময় কেটে গেল। তারপর শুভ্র একদম নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, ভালোবাসিস আমাকে? বিদ্যুৎ স্ফূর্ত হওয়ার মতো চমকে উঠল হৃদি। তার আর বুঝতে বাকি রইল না যে শুভ্র সব কিছু জেনে গেছে। আর জানবেই না কেন? ওই ডায়েরি তো আগাগোড়া শুভ্রকে নিয়ে লেখা। যে কেউ ডায়েরিটা পড়ে মুহূর্তেই সব জেনে যাবে। হৃদি চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। সে ভাবল, শুভ্র যেহেতু জেনে গেছে আর সেও যেহেতু শুভ্রকে পাগলের মতো ভালোবাসে, তবে আজ আর লুকাবে কেন? এই শেষবেলার নিখুঁত সত্যিটা সব সামনে আসাই ভালো। কথাগুলো ভেবে হৃদি নিজের সবটুকু সাহস সঞ্চয় করে হুট করে চোখ খুলে সরাসরি শুভ্রর চোখের দিকে তাকালো। তারপর বেশ উঁচু গলায় স্বীকার করলো, হ্যাঁ
শুভ্র আর কোনো কথা বলল না। সে পাথরকুটা মূর্তির মতো এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল। শুভ্রর চোখের ভাষা হৃদি ঠিক বুঝতে পারছে না, সে শুধু দেখছে। শুভ্র খুব গভীর আর রহস্যময় চোখে তার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে এভাবে বেশ কিছুক্ষণ কাটিয়ে গেল। অনেকটা সময় পর শুভ্র সোফায় রাখা ডায়েরিটা হাতে তুলে নিল। হৃদি এক মুহূর্তের জন্য ভাবলো শুভ্র হয়তো ডায়েরিটা তাকে ফেরত দেবে, কিন্তু না। শুভ্র ডায়েরিটা শক্ত করে ধরে কয়েকটা পাতা টান দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। তারপর পকেট থেকে লাইটার বের করে এক ঝাঁটায় ডায়েরির শেষ কোণায় আগুন ধরিয়ে দিল। ডায়েরিটা দাউ দাউ করে আগুনের লেহিহান শিখায় পড়তে লাগলো। মুহূর্তে হৃদির চোখ যেন কপালে উঠে গেল। তার চোখের সামনে শুভ্রকে নিয়ে লেখা হাজারো স্মৃতি, শত শত নির্ঘুম রাতের জমানো অনুভূতিগুলো ছাই হয়ে যাচ্ছে। হৃদির মনে হলো শুধু ডায়েরি নয়, শুভ্র যেন তার কলিজাটাকে পুড়িয়ে দিচ্ছে। শুভ্র অত্যন্ত নির্লিপ্ত মুখে সে আগুনের শিখার দিকে তাকিয়ে রইল, যেন এক পরম তৃপ্তিতে সে হৃদের অস্তিত্বকে পুড়িয়ে ধ্বংস করছে। অগ্নিশিখার লালচে আবার হৃদের ফ্যাকাশে মুখে এসে পড়ছে। মেঝেতে পড়ে থাকা ডায়েরিটার শেষ অংশটুকু ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে। শুভ্র পকেটে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে কণ্ঠস্বর হিমশীতল বাতাসের মতো ঘরের স্তব্ধতা ভেঙে দিয়ে বলল, দেখ হৃদি, আমি সাধারণ মানুষের মতো নাটক করে বলবো না যে তোকে ভালোবাসি না, কিংবা তুই আমার যোগ্য নোস। আমি জাস্ট তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এসব আদিক্ষেতা যেন আমি আর কখনো না দেখি। স্টপ দিস ম্যানেজ রাইট হেয়ার। শুভ্রের এই অবজ্ঞা হৃদির বুকের গভীরে তীরের মতো বিঁধল। সে যেন নিজের বোধ শক্তি হারিয়ে ধপ করে সে জ্বলন্ত ডায়েরিটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আগুনের তাপে হৃদির চোখে জল এলেও সে পলক ফেলল না। অবাধ্য দৃষ্টিতে পড়তে থাকলো তার কাগজের টুকরোগুলোর দিকে তাকিয়ে সে বলতে লাগলো, শুভ্র ভাই, এই ডায়েরিটা তো স্পেস কয়েকটা সাধারণ কাগজ ছিল, কিন্তু আপনার নামটা যে আমার হৃদয়ে রঙে রঙে খোদাই করা। এখন কি এই জীবন্ত হৃদয়টাকেও এই ডায়েরিটার মতো পুড়িয়ে ছাই করে দিতে পারবেন? আপনার অস্তিত্ব যে আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে গেছে, এখন কি এই কাগজের মতো আমার মনটাকেও ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিতে পারবেন? শুনুন শুভ্র ভাই, আমি এই ছাই হয়ে যাওয়া ডায়েরি দেখে রাগে বা অভিমানে দাঁড়িয়ে এটা বলবো না যে আপনাকে আর বিরক্ত করব না, আপনাকে ভুলে যাব, এমন মিথ্যে প্রতিশ্রুতিও দেব না। কারণ ভালোবাসা যদি সত্যি ভালোবাসার মতো হয়, তবে তাকে উপড়ে ফেলার সাধ্য কারও নেই। আপনি যেদিন এই ডায়েরির মতো আমার শরীরটাকে পুড়িয়ে কয়লা করে দিতে পারবেন আর আমার মনটাকে একদম নিশ্চিহ্ন করে দিতে পারবেন, সেদিনই হয়তো আপনি আমার থেকে মুক্তি পাবেন। আমি জানি আপনি সেটা পারবেন না, কারণ ডায়েরির প্রাণ নেই, তার কোনো অনুভূতি নেই, কিন্তু আমার আছে। আর আমাকেও সব শেষ করে দিলে আমি তো আর এই পৃথিবী ছাড়ব না। তাই আমার এই মাটির দেহটা মিশে যাওয়ার আগে এই অস্তিত্ব জুড়ে শুধু একটি নামেই ধ্বনি হবে, আর সে নাম হলো সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র চোয়ার শক্ত হয়ে এলো। সে যেন নিজের অজান্তে এক পা পিছিয়ে গেল। হৃদির গলার স্বরে এমন এক অদ্ভুত তেজ আর হাহাকার ছিল, যা শুভ্রকে মুহূর্তের জন্য দিশেহারা করে দিল। সে অবজ্ঞার হাসি হাসার চেষ্টা করে বলল, ভালোবাসা মানে কি সেটা বোঝার বয়স কি তোর হয়েছে? এই যে এত লম্বা চওড়া কথা বললি, এসবের মানে জানিস? হৃদি এবার ভিজে চোখে কিন্তু অত্যন্ত দীর্ঘভাবে শুভ্র চোখের গভীরে তাকালো। তার কণ্ঠে তখন দহনের তীব্রতা। ভালোবাসা কি তার কোনো অবিধানিক মানে আমার কাছে নেই, তবে আমার কাছে ভালোবাসা মানে এক অদ্ভুত যন্ত্রণা। আপনাকে দেখলে আমার হৃদস্পন্দনতা বাধ্য হয়ে ওঠে। আপনার সামনে দাঁড়ালে ভয়ে শরীর কাঁপলেও হৃদয়ে কোনো এক কোণে অদ্ভুত প্রশান্তি নামে। কিন্তু যখন দেখি অন্য কোনো নারী আপনার বাহুলগ্নে হতে চাইছে, তখন আমার এই কলিজাটা পুড়ে খাক হয়ে যায়। জানেন কেমন কষ্ট হয় সেটা? একটা ডুবন্ত মানুষ অক্সিজেন ছেড়া যেমন একটুখানি নিঃশ্বাসের জন্য ছটপট করে, ঠিক তেমনটাই আমার অবস্থা হয়। এই তীব্র দহনের লোকে কি বলে আমার জানা নেই, তবে আমি এই দহনটাকে আমার ভালোবাসা মনে করি। আর সেই ভালোবাসাটাই শুধু আপনার জন্য। হৃদির এই পাগলামি আর তার চোখের ওই অবাধ্য সত্যের দিকে তাকিয়ে শুভ্রা নিজেকে সামলাতে পারল না।
সে বুঝতে পারছে এই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তার দীর্ঘদিনের গড়ে তোলা পাথরের দেওয়ালটা ধসে পড়বে। সে যে এই মায়ায় আটকে যেতে চায় না, কিন্তু এই মুহূর্তে হৃদির সান্নিধ্যে তার ভেতরে এক তীব্র অস্থিরতা তৈরি করছে। শুভ্র চোখ বন্ধ করে নিজের হাতে মুঠোয় শক্ত করল, তারপর দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল,